নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। সাপ্তাহিক গল্পের আসরে আজকের গল্প বেছে নিয়েছি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি রাত তিনটি জীবন। শুরু করি। হাসপাতালে সারাক্ষণ এত কাজ যে সোমনাথ অন্য কোনো দিকে মন দিতেই পারে না। একসময় তার খেয়াল হয় সারা দিনে সে একবারও হাসেনি। রোগীদের সঙ্গে সর্বক্ষণ শুধু জ্বালা যন্ত্রণা আর দুঃখ কষ্ট নিয়েই কথা হয়, তার মধ্যে হাসির খোরাক থাকে না। অথচ গোমড়ামুখ হয়ে কি মানুষ বাঁচতে পারে? হাসপাতাল থেকে বেরুবার আগে সোমনাথ বুঝতেই পারেনি যে অনেকক্ষণ বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি খুব জোর নয়, কিন্তু আকাশ কালো। বিকেলের পর আর সন্ধ্যা বোঝা যাবে না, এর মধ্যেই রাত্রি নেমে এসেছে। বিরাট বজ্রগর্জন হচ্ছে না, কিন্তু গড়র গড় শব্দ হচ্ছে মাঝে মাঝে। এরকম বৃষ্টি অনেকক্ষণ চলে। সোমনাথ এখন ঘরে ফেরার জন্য ব্যস্ত। হাসপাতালের বাইরে গোটা তিনেক সাইকেল রিক্সা দাঁড়িয়ে। সোমনাথ ছুটে গিয়ে উঠে পড়ল একটাতে। চালকটি গাড়ি বারান্দার নিচে বসেছিল, সেও চলে এলো। অন্য যাত্রী হলে এই বৃষ্টির মধ্যে সে হয়তো যেতে রাজি হতো না, কিন্তু ডাক্তারবাবুদের কথা আলাদা। চালকটির বয়স 21-22-এর বেশি না, লুঙ্গি ও গেঞ্জি পরা একটা রোগা ছেলে। সে প্যাডেলে পা দেবার পর সোমনাথ জিজ্ঞেস করল, কিরে, যেতে পারবি তো? ছেলেটি বলল, হ্যাঁ স্যার, আমিও তাড়াতাড়ি বাড়ি যাব। কোথায় যেতে হবে তা আর বলার দরকার হলো না। সোমনাথ অন্যমনস্ক হয়ে পড়ল। মফস্বল শহরের রাস্তা একটু বৃষ্টিতেই ফাঁকা হয়ে যায়। সোমনাথ রাস্তা দেখছে না, বৃষ্টি দেখছে না, তার মেজাজ তেমন ভালো নেই। হঠাৎ একটা জোর ঝাঁকুনিতে সোমনাথ প্রায় পড়েই যাচ্ছিল ছিটকে। কোনো রকমে সামলে নিল শেষ মুহূর্তে। তাকিয়ে দেখল রাস্তার পাশে একটা থেমে থাকা ট্রাকের পেছনে সাইকেল রিক্সাটা ধাক্কা মেরেছে। রাস্তায় আলো কম, তা ঠিক, সাইকেল রিক্সাতেও কোনো আলো থাকে না। সোমনাথদের ছেলেবেলায় গরুর গাড়ির তলাতেও একটা লণ্ঠন ঝুলত, এখন সেসব পাট উঠে গেছে। থেমে থাকা ট্রাকটার পেছনেও আলো নেই। এইসব জায়গায় সবাই কম আলোতে অভ্যস্ত। সব বুঝে শুনেই তো রিক্সা চালানো উচিত। সোমনাথ জিজ্ঞেস করল, কি হলো রে? ধাক্কা দেবার পরও ছেলেটি চুপ করে বসে আছে, কোনো রকম সাড়া শব্দ করছে না। সোমনাথ আবার জিজ্ঞেস করল, কি রে, ঘুমিয়ে পড়েছিলি নাকি? ছেলেটি ভাঙা গলায় বলল, না স্যার, দেখতে পাইনি। আবার সে প্যাডেলে চাপ দিল। চালাতে লাগলো আস্তে আস্তে। কোনো একটা জায়গায় ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে। বৃষ্টির ছাঁট লাগছে সোমনাথের গায়ে। রিক্সার উপরে ফুটো আছে কয়েকটা। একটু বাদে ছেলেটি বলল, স্যার, একটা কথা বলবো, আমাকে আজ 50টা টাকা দেবেন? সোমনাথ অন্যমনস্কভাবে বলল, কেন? ছেলেটি বলল, স্যার, আজ সারাদিন কিছুই রোজগার হয়নি, বাড়ির জন্যে চাল কিনে নিয়ে যেতে হবে। আপনি 10 দিন ভাড়া দেবেন না, আপনাকে আমি নিয়ে যাব। এ কথা শুনে সোমনাথের রাগ হবার কথা, মন দিয়ে রিক্সাটা পর্যন্ত চালায় না, অকারণে একটা ধাক্কা খাওয়ালো। রিক্সাটা নোংরা, ফুটো, চড়ে কোনো আরাম নেই, তবু দিব্যি অ্যাডভান্স চায়। বৃষ্টি বাদলা না থাকলে সোমনাথ রিক্সা নিতেও চায় না, হেঁটেই নিজের জায়গায় ফেরে। কিন্তু বাড়ির জন্য চাল কিনে নিয়ে যাবে, এ কথাটা শুনলে কেমন যেন লাগে। অন্য কিছু নয়, চাল, বেঁচে থাকার ন্যূনতম উপাদান। মাত্র 50টা টাকা দিলে যদি কয়েকজন খেতে পায় তো পাক। সোমনাথ আর একটা কথাও বলল না। আজ তার কলকাতায় ফেরার খুব দরকার ছিল, কিন্তু কাল 2nd ইয়ার 3rd ইয়ারের জয়েন্ট ক্লাস আছে। সেই ক্লাসটা না নিলে গোলমাল হতে পারে। অথচ কলকাতা আজ খুব মন টানছে। মস্ত বড় কম্পাউন্ডের সামনে গেট, ভেতরে বাড়িটা 3 তলা, সামনে ঢাকা গাড়ি বারান্দা,
সাইকেল রিক্সাটা সেই বারান্দার নিচে থামল। নেমে পকেট থেকে পার্স বার করে সোমনাথ দেখল 1 টাকা 2 টাকার নোট 2-1খানা, বাকি কয়েকটা 100 টাকার নোট। 50 টাকা দেওয়া যাচ্ছে না, 100 টাকার নোট দিলে পুরোটাই যাবে। ওপর থেকে টাকাটা এনে দিতে হবে। সোমনাথ থাকে 3 তলায়, আবার নামা ওঠা। সোমনাথের ইচ্ছে করল না। সে বলল, এই তুই ওপরে আয়, তোর টাকা দিচ্ছি। ওপরে গিয়ে সোমনাথ সব কটা আলো জ্বালল। আলমারির তালাটা খুলতে যাবে, এই সময় বাজ পড়ল বিকট শব্দে। বৃষ্টির তোড়ও বেড়ে গেল হঠাৎ। টেবিলের ড্রয়ারে সবসময়েই কিছু টাকা পয়সা থাকে, তার থেকে একটা 50 টাকার নোট নিয়ে বাইরে এসে সোমনাথ যেন ভূত দেখল। গেঞ্জি ও লুঙ্গি পরা রিক্সা চালকটি দাঁড়িয়ে আছে সিঁড়ির ওপরের ধাপে, মাথার ওপরে একটা আলো জ্বলছে। এই প্রথম ছেলেটির মুখ ভালো করে দেখতে পেল সোমনাথ। তার চোখ দুটো কোটরে ঢোকা, অথচ তাতে জলজলে ভাব। মাথার চুল ভিজে, কিন্তু কপালের চামড়া শুকনো। ছেলেটি একটু একটু দুলছে। ভয় পাবার মতনই চেহারা। সোমনাথ সোজা এগিয়ে এসে ছেলেটির কপালে হাত রাখল, যেন ছ্যাঁকা লাগলো তার হাতে। ছেলেটির অন্তত 104 জ্বর। সোমনাথ ওর চোখের তলা টেনে দেখল। সেই সময় সে দুবার শুকনোভাবে কাশল। ছেলেটি যে টিবিতে ভুগছে তাতে কোনো সন্দেহ নেই। বেশ অ্যাডভান্স স্টেজ। সোমনাথ রীতিমতন রাগের সুরে বলল, তোর গায়ে এত জ্বর, তবু তুই রিক্সা চালাচ্ছিস? ছেলেটি চুপ করে রইল। নাম কি তোর? আলতাপ মণ্ডল। থাকিস কত দূরে? বলরামপুর স্যার, 6.5 মাইল হবে এখান থেকে। রোজ জ্বর আসে? হ্যাঁ স্যার। বাড়িতে আর কে আছে? ছোট 3টি ভাই বোন, মা, এক চাচা। বাবা নেই। আর কেউ রোজগার করে না? মা এক বাড়িতে রান্না করে। সোমনাথ এতক্ষণ ছেলেটির মুখের দিকে চেয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, তুই যদি এরকম জ্বর নিয়ে রিক্সা চালাস, তাহলে তোর রোজগারে আর তোর বাড়ির লোকেদের বেশি দিন খেতে হবে না। তুই যদি বাঁচতে চাস, তোকে আমি কাল হাসপাতালে ভর্তি করে দিতে পারি। ছেলেটি মাথা নিচু করে থেকে জিজ্ঞেস করল, টাকাটা দেবেন স্যার? সোমনাথ বলল, তা নয় দেব, কিন্তু তুই এই বৃষ্টি মাথায় করে 6.5 মাইল রিক্সা চালিয়ে যাবি? আমায় যেতেই হবে স্যার। সোমনাথ 50 টাকার নোটটি ওর হাতে দিয়ে দিল। ছেলেটি কপালের কাছে হাত এনে নমস্কার জানিয়ে পেছন ফিরতেই সোমনাথ আবার বলল, দাঁড়া। সোমনাথের কপালটা কুঁচকে গেছে। ডাক্তার হিসেবে এরকম দারুণ একটা অসুস্থ রোগীকে বৃষ্টির মধ্যে ছেড়ে দিতে তার বিবেক কিছুতেই সায় দিচ্ছে না। এই অবস্থায় রিক্সা চালানো মানে ছেলেটিকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া। কিন্তু এ গরিব, ওর রোজগারে আরও 4-5টা প্রাণীর খিদে মেটে। সেসব চিন্তা করা ডাক্তারের দায়িত্ব নয়। ডাক্তারদের রোগের চিকিৎসা করতেই শেখানো হয়। সামাজিক অবস্থা পরিবর্তনের ভার তো তাদের উপর কেউ দেয়নি। সোমনাথ চিৎকার করে ডাকল, রাম, রাম। ছাদের ঘর থেকে তাদের কাজের ছেলেটি সাড়া দিল। সে নিচে আসবার পর সোমনাথ জিজ্ঞেস করল, ভাত রান্না করেছিস? রাম বলল, অন্য সব রান্না হয়ে গেছে, ভাতটা এখনো চাপাইনি, আপনি যখন খাবেন গরম গরম। সোমনাথ বলল, বেশি করে ভাত চাপা, এই ছেলেটাকে খেতে দে, তোর থালাবাটিতে দিস না, শালপাতা জোগাড় কর। তারপর আলতাফের দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, এখন তোর বাড়ি ফেরা হবে না। রাম খাবার দেবে, খেয়ে দিয়ে একতলায় শুয়ে যাস। ওখানে মস্ত বড় বারান্দা ফাঁকা পড়ে আছে। কাল সকালে তোকে ভালো করে দেখতে হবে। রামের হাতে ওষুধ পাঠিয়ে দিচ্ছি, রাত্রিরে খাবি। আলতাফ সব শোনার পর বলল, আমি না গেলে যে বাড়ির লোক চিন্তা করবে, আমাকে ফিরে যেতেই হবে স্যার। সোমনাথ বলল, তুই মরতে চাস? তাহলে ফিরে যা। আর যদি বাঁচার ইচ্ছা থাকে, তাহলে আমি যা বললাম তাই শুনতে হবে। এখন যা ভালো বুঝিস তাই কর। সোমনাথ ঢুকে গেল নিজের ঘরে। এই বৃষ্টি বাদলার মধ্যে আজ আর ক্লাবে যাওয়া হবে না। বাকি সন্ধেটা তাকে ঘরে বসেই কাটাতে হবে একা একা। এই সন্ধেগুলোই অসহ্য লাগে।
সপ্তাহে 3টি দিন সোমনাথকে বাঁকুড়ায় কাটাতে হয়। সরকারের নতুন নীতি, কলকাতায় হাসপাতালের বড় বড় ডাক্তার অধ্যাপক মফস্বলের মেডিকেল কলেজে অন্তত 2 বছর পড়াতে হবে। সোমনাথ এই ট্রান্সফারে আপত্তি করেনি। সপ্তাহে 3 দিন এখানে ক্লাস নিলেই চলে যায়। বাকি দিনগুলো সে কলকাতাতেই থাকে। ট্রেনে দুর্গাপুর পর্যন্ত এসে ট্যাক্সি নিয়ে চলে আসে বাঁকুড়া শহরে। ভালো করে সে কখনো গ্রাম দেখেনি। পশ্চিমবাংলার গ্রাম চেনার তার শখও ছিল। স্ত্রী ছেলে মেয়েদের এখানে আনেনি, তারা কলকাতাতেই থাকে। এখানে 2 জন ডাক্তার মিলে এই বাড়িটা ভাড়া নিয়েছে। বিনায়ক অবশ্য স্ত্রীকে নিয়েই এসেছে। তার ছেলেটি ছোট, এখনো স্কুলে যাওয়ার প্রশ্ন নেই। ওরা থাকে দোতলায়। 3 তলাতে 2-3টি ঘর খালি পড়ে আছে। কলকাতায় আজ শান্তার গান আছে রবীন্দ্র সদনে। সোমনাথের উপস্থিত থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজ ফেরার কোনো উপায় নেই। এই সময় প্রত্যেক দিন সোমনাথের স্নান করা অভ্যেস। স্নান করে সে পাজামা ও পাঞ্জাবি পরে নিল। এখনো বৃষ্টি পড়ে চলেছে। সোমনাথ চিরকালই দেরি করে ঘুমোয়। রাত 12:30-1টার আগে বিছানায় যেতেই তার ইচ্ছে করে না। কলকাতায় থাকলে কিভাবে যেন হুশ করে সময় চলে যায়। এখানে সময় কাটতেই চায় না। এখন মাত্র 8টা বাজে। সোমনাথ একটা গ্লাসে খানিকটা হুইস্কি ঢেলে জল মিশিয়ে নিল। কলকাতায় সে মাসে 1-2বার কোনো পার্টিতে গিয়ে সামান্য মদ্যপান করে, তার নেশা নেই। কিন্তু এখানে বই পড়ার সময় একটু একটু গ্লাসে চুমুক দিতে তার ভালো লাগে। এখানে লোকেরা সন্ধ্যের পর এতখানি সময় কিভাবে কাটায়? মিলনচক্র নামে একটা ক্লাবে মাঝে মাঝে যায় সোমনাথ, কিন্তু সেখানেও আড্ডা ভেঙে যায় 10টার মধ্যে। রাম একটা হট বক্সে খাবার রেখে যায় তার জন্য। তার বাড়ি কাছেই, সে রাত্রিরে এখানে থাকে না। রামের কাছে খবর পাওয়া গেল আলতাফকে ভাত দেওয়া হয়েছিল। সে কয়েক গেলাসের বেশি খেতে পারেনি, জ্বরে ধুঁকছে। রিক্সা চালিয়ে ফেরার ক্ষমতাই তার নেই। ও ছেলেটাকে হাসপাতালে ভর্তি করলে ওর বাড়ির লোকদের খাওয়াবে কে? তার চেয়েও বড় প্রশ্ন, ও যদি মারা যায় তখনই বা ওর বাড়ির লোকদের কি হবে? ডাক্তারের কি এই নিয়ে মাথা ব্যথা করা উচিত? রাম চলে গেছে অনেকক্ষণ। সারা বাড়ি নিস্তব্ধ। ইজি চেয়ারে বসে একখানা বই পড়ে যাচ্ছে সোমনাথ। সবেমাত্র 11টা বেজেছে। ঘুমোবার আগে দরজা বন্ধ করে সোমনাথ। এখন দরজাটা খোলা। একটা শব্দ হতে সে পেছন ফিরে তাকালো। একটা নীল রঙের রাত পোশাক পরা, সারা মুখে ক্রিম মাখা, চুলে চিরুনি চালাচ্ছে এক হাতে, দরজার কাছে এসে দাঁড়িয়েছে বাসবী। সোমনাথ জিজ্ঞেস করল, কি বিনায়ক ফেরেনি? বিনায়ক এখানে একটা চেম্বার খুলেছে, এর মধ্যে দারুণ জনপ্রিয়। বাড়ি ফিরতে রাত 10টা 10:30 হয়ে যায়। বাসবী বলল, আজ ফিরবে না, পুরুলিয়ায় অপারেশন করতে গেছে, একজনের পেটে গুলি লেগেছে। সোমনাথ একটু হাসল। বিনায়ককে টাকার নেশায় পেয়ে বসেছে। এখন আর কোনো চিন্তা করে না। কলকাতার চেয়ে এখানে তার উপার্জন অনেক বেশি। পেট থেকে গুলি বার করার মতন আর কোনো ডাক্তার বুঝি পুরুলিয়ায় নেই? বাসবী বলল, আমার ভয় ভয় করছে। নিচে কিসের যেন শব্দ হচ্ছে, কি যেন কাশছে। একতলায় সার্ভে ডিপার্টমেন্টের অফিস। সন্ধ্যের পর কেউ থাকে না। বাসবীর ভূতের ভয় আছে, বিনায়ক তা জানে। একটি 3 বছরের শিশু সমেত স্ত্রীকে রেখে সে সারা রাত বাড়ির বাইরে কাটাবে? সোমনাথ বলল, ভয়ের কিছু নেই, ভূতদের কাশির অসুখ থাকে না। একতলায় আজ একটা ছেলে শুয়ে আছে। বাসবী চমকে উঠে বলল, একতলায় কেউ শুয়ে আছে? কেন? সোমনাথ বলল, সে গল্প তোমার শুনতে ভালো লাগবে না এখন। সে ছেলেটি অসুস্থ। বাসবী বলল, যদি রাত্রিরে ওপরে উঠে আসে? তুমি বাড়িতে রোগী নিয়ে এসেছো কেন? বাড়িটাকেও হাসপাতাল বানাতে চাও? সোমনাথ বলল, সে ওপরে আসবে না, তুমি দরজা দিয়ে শুয়ো। ছেলে ঘুমিয়ে পড়েছে? বাসবী বলল, হ্যাঁ, তুমি আমাকে একবারও বসতে বললে না। সোমনাথ ইতস্তত করে বলল, তুমি আমার এখানে, রাত হয়ে গেছে,
আমি একটু ড্রিঙ্ক করেছি। খিলখিল করে হেসে উঠল বাসবী। রাত্রির নিস্তব্ধতায় যেন ছুরি বিঁধিয়ে দিতে লাগলো সেই হাসি। সে নিজেই চেয়ার টেনে বসে বলল, আমি একটু হুইস্কি খাবো। একটা গেলাসে খানিকটা হুইস্কি ঢেলে দিল সোমনাথ। তার কপালে চিন্তার রেখা। নির্জন বাড়িতে তার ঘরে এক যুবতী এসেছে, অথচ সে খুশি হয়নি। বাসবীকে সে চলে যেতেও বলতে পারছে না। পাতলা পোশাকে তার শরীরের রেখা স্পষ্ট, বুকের অনেকটা দেখা যায়। নিজের শোবার ঘরেই মেয়েরা সাধারণত এরকম পোশাকে থাকে। হুইস্কির গেলাসে একটা চুমুক দিয়ে বাসবী বলল, এই রকম বৃষ্টি রাতে আমার ঘুম আসে না, খুব গান শুনতে ইচ্ছে করে। তুমি একটা গান শোনাবে সোমনাথ? সোমনাথ বলল, গান? আজকাল তো গান গাই না, ভুলেই গেছি সব। বাসবী বলল, লন্ডনে গোল্ডার্স গ্রিনে দুর্গাপূজার ফাংশানে তুমি অনেকগুলি গান গেয়েছিলে। একটা গান আমার দারুণ ভালো লেগেছিল। স্বপ্নে আমার মনে হলো তুমি ঘা দিলে আমার দ্বারে। এই গানটা অন্য কারুকে গাইতে শুনলেও তোমার কথা মনে পড়ে। এই গানটা তোমার চেয়ে আর কেউ ভালো গাইতে পারে না। সোমনাথ একটু হেসে মুখ নিচু করে বলল, কি যে বলো, আমি কি কখনো গান শিখেছি? ওই গানটা একবার গাইবে সোমনাথ? বাসবী, তোমার স্বামী আমার স্কুলের বন্ধু। আমি দুর্বল। এত রাতে তুমি আমার এত কাছে বসেছ, আমার বুক ঢিপ ঢিপ করছে। এই অবস্থায় কি গান হয়? আমি কিন্তু তোমাকে একটুও ভয় দেখাই না। আমি বুঝি আলাদা করে তোমার বন্ধু হতে পারি না? বিনায়ক মাঝে মাঝে এরকম রাত্রিরের দিকে সিল্কের লুঙ্গি আর গেঞ্জি পরে তোমার সঙ্গে আড্ডা দিতে আসে না? আমি মেয়ে, তাই আমার সে অধিকার নেই? থিওরিটিক্যালি তোমার কথাটাই ঠিক, পুরুষ আর মেয়েদের তবু আমি এক চোখে দেখতে পারি না। সব মেয়েকেও শুধু মেয়ে বলে মনে করা যায় না। ধরো, যদি এখানে মিসেস অনিমা হালদার আসতেন, তাহলে কি আমি ঘাবড়াতাম? তাহলেও তোমার বুক ঢিপ ঢিপ করত। তুমি মিসেস হালদারকে খুব ভয় পাও, আমি দেখেছি। সে অন্য কারণে ভয় পাওয়া, উনি কথা বলতে আরম্ভ করলে থামতে চান না। তুমি কি চাও আমি চলে যাই সোমনাথ? আমি কি চাই? হ্যাঁ, তোমার এখন চলে যাওয়াই উচিত। অথচ আমার মন তীব্রভাবে বলছে, না, তুমি থাকো থাকো থাকো। বাসবী উঠে দাঁড়ালো। জানলার কাছে গিয়ে বৃষ্টি দেখল। এরকম একটানা বৃষ্টি বহুদিন দেখা যায়নি। মনে হয় যেন সারা পৃথিবী জুড়েই এখন বৃষ্টি পড়ছে। গরম একেবারেই নেই, তবু যেন ঘামে চকচক করছে সোমনাথের কপাল। সে একটা সিগারেট ধরালো। পাশেই সোমনাথের বিছানা। চেয়ারে বসার বদলে সে বিছানায় চলে যেতে পারে, বাসবীকে ডেকে নিতে পারে পাশে। এখন কেউ আসবে না, কেউ কিছু জানবে না। এই বৃষ্টির রাতটা একটা স্বপ্নের মতন কেটে যেতে পারে। তারপর সকালবেলা সব ভুলে গেলেই হলো। পেছন দিকটা দেখা যাচ্ছে বাসবীর। চওড়া পিঠ, সরু কোমর, ভারী নিতম্ব, দারুণ ওর শরীরের গড়ন। লন্ডনে প্রথমে তারই আলাপ বাসবীর সঙ্গে। বিনায়ক আর সোমনাথ দুজনেই একসঙ্গে কাজ নিয়ে গিয়েছিল ইংল্যান্ডে। সোমনাথের আগেই বিয়ে হয়ে গেছে, সে স্ত্রীকে নিয়ে যায়নি। প্রথম দিকে বিনায়ক তখনও বিয়ে করেনি। বাসবী তখন পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে সে নাচে। বাঙালি সমাজে নাচিয়ে হিসেবেই তার বেশ নাম ছিল। তরুণ দুই ডাক্তারের সঙ্গে পরিচয় কিছুদিনের মধ্যেই ঘনিষ্ঠতায় পৌঁছল। রবীন্দ্র জয়ন্তীতে বাসবীর নাচের সঙ্গে সোমনাথ গান গেয়েছে। ওরা তিনজনে মাঝে মাঝে বেড়াতে যেত। সোমনাথ যেদিন টের পেল বাসবী তার দিকেই বেশি ঝুঁকছে, সেদিনই সে জানিয়ে দিল যে সে বিবাহিত। এ কথা গোপন করার কোনো মানে হয় না। তারপর থেকে তিনজনে একসঙ্গে কোথাও যাবার কথা থাকলে সোমনাথ শেষ মুহূর্তে ইচ্ছে করে যেত না, বিনায়ককেই সুযোগ দিত সে। লন্ডনেই বিনায়কের সঙ্গে বাসবীর বিয়ে হয়ে গেল। তখন নিশ্চিন্ত হয়ে গেল সোমনাথ। বাসবী তার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী, তার সঙ্গে ইয়ার্কি রসিকতা করা যায়, তার বেশি কিছু নয়। বিশ্বাসটাই তো বন্ধুত্বের প্রধান শর্ত।
সোমনাথ মাঝে মাঝে রাত্রিরে যেত বিনায়ক বাসবীদের বেল সাইজ পার্কের অ্যাপার্টমেন্টে। নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট এবং গান বাজনায় কেটে যেত চমৎকার সময়। ওদের বিয়ের মাত্র মাস 6 পরে এক রাতে বাসবী একটা মারাত্মক ইঙ্গিত দিয়েছিল। জানুয়ারি মাস, অসম্ভব ঠান্ডা পড়েছে। হাসপাতাল থেকে বাস ধরে ফেরার পথে সোমনাথ আর বিনায়কের হাত পা প্রায় জমে যাবার অবস্থা। ওরা কেউ তখনও গাড়ি কেনেনি। বাস থেকে নেমে বিনায়কের বাড়ি পর্যন্ত যেতে বেশ খানিকটা হাঁটতে হয়। সেদিন বেশি মদ্যপান হয়ে গিয়েছিল। বিনায়ক সহ্য করতে পারেনি, একসময় একেবারে অজ্ঞান। খেলো না কিছুই, ওকে ধরাধরি করে শুইয়ে দেওয়া হলো। তারপর সোমনাথ আর বাসবী গল্প করল অনেক রাত পর্যন্ত। দুখানা ঘরের অ্যাপার্টমেন্ট, তার মধ্যে একখানা ঘর সোমনাথ এসে প্রায়ই দখল করে। সেই রাতে সোমনাথ আলো নিভিয়ে শুতে যাবার একটু পরেই বাসবী এসে তার ঘরের আলো জ্বালালো। বাসবীর ঘুম নেই চোখে, সে সোমনাথের কাছে থাকতে চায়। বাসবীর চোখ মুখ দেখেই সোমনাথ বুঝতে পেরেছিল বাসবীর নীতিবোধ অন্যরকম। সোমনাথ তড়াক করে বিছানা ছেড়ে উঠে পড়ে বলেছিল, তোমার ঘুম আসছে না? চলো আমরা বসবার ঘরে গিয়ে গল্প করি। আমি ইচ্ছে করলে জেগে থাকতে পারি সারা রাত। বাসবীর থেকে অনেকখানি দূরত্ব রেখে বসেছিল সোমনাথ। সত্যি সত্যি নানা রকম গল্প হলো। বাসবীকে সে বুঝিয়ে দিয়েছিল বন্ধুর নববিবাহিতা স্ত্রীর সঙ্গে শারীরিক ফুর্তি করা তার পক্ষে সম্ভব নয়। বাসবী রাগ করেনি, মেনে নিয়েছিল। সোমনাথের বন্ধুত্বই চেয়েছিল তারপর থেকে। কিন্তু সোমনাথের মধ্যে যে কি দারুণ একটা পরিবর্তন এসে গিয়েছিল তা বিনায়ক বা বাসবী কেউই ঘুণাক্ষরে টের পায়নি। সেই রাত থেকে সোমনাথের বুকের মধ্যে জ্বলছে এক হিংস্র অতৃপ্তি। তার নীতিবোধ যা মানতে পারে না, তার যুক্তিহীন মন সেটাই তীব্রভাবে চায়। বাসবীকে যখন তখন বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, তবু সোমনাথ খুব সাবধানে দূরত্ব রক্ষা করে। ওদের বাড়িতে আর রাতে থাকেনি একদিনও। কলকাতায় ফিরে এসে দেখা সাক্ষাৎ কমে গেল। দুজনের বাড়ি দুপাড়ায়, পেশা নিয়েও ব্যস্ত হয়ে পড়ল দুই ডাক্তার। তবু কোনো নেমন্তন্ন বাড়িতে বা ক্লাবে বাসবীর সঙ্গে দেখা হয়ে গেলেই সোমনাথের বুক জ্বলে, দাউ দাউ করে সেই অতৃপ্তি। বাসবী তাকে চেয়েছিল, সোমনাথ সাহস পায়নি। এটা তার নীতিবোধ না কাপুরুষতা? সেই রাতে বাসবীকে গ্রহণ করলে কি এমন ক্ষতি হতো? এসবই সোমনাথের মনে মনে। বাসবীর সঙ্গে সে হেসে হেসে কথা বলে, সব সময় খানিকটা দূরত্ব রাখে। ভদ্রতার সম্পর্ক যেমন রাখা উচিত তা ঠিকই বজায় আছে। সোমনাথের স্ত্রীর সঙ্গেও ভাব আছে বাসবীর। শুধু এক এক সময় সোমনাথের খটকা লাগে। বাসবী হঠাৎ হঠাৎ কথা থামিয়ে একটুক্ষণ চুপ করে চেয়ে থাকে সোমনাথের দিকে। তার ঠোঁটে তখন লেগে থাকে একটা অদ্ভুত ধরনের হাসি। বাসবী কি সোমনাথের ভেতরটা দেখতে পায়? তারপর সরকারের উৎকট খেয়ালে সোমনাথ আর বিনায়ককে একসঙ্গে বাঁকুড়ায় বদলি হতে হলো। দুজনে একই বাড়ি ভাড়া নেবে, এটাই স্বাভাবিক। এখানেও সোমনাথ তার স্ত্রীকে আনতে পারেনি। বাস্তব অসুবিধে আছে, সারা সপ্তাহ সে এখানে থাকে না। আবার বাসবীর এই সান্নিধ্য তার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। সর্বক্ষণ সেই আগুনের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। এত বড় বাড়ি, কোনো এক সময় বাসবীকে নিভৃতে পাওয়া যেতেই পারে। বিনায়ক অনেক সময় থাকে না, তবু সোমনাথ একবারও বাসবীকে ডাকার ইঙ্গিত দেয়নি। সে জানে, বাসবীর চোখ মুখ দেখেই বুঝতে পারে বাসবীকে ডাকলেই সে আসবে। সোমনাথ ডাকে না, প্রাণপণে তাকে ভদ্রতার সম্পর্ক রেখে যেতেই হবে। আজ রাতে বাসবী নিজে থেকে এসেছে। বিনায়ক নেই। বৃষ্টির শব্দমাখা মোহময় রাত। বাসবীর পিঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে সোমনাথ আর লড়াই চালিয়ে যেতে পারল না। তার ভেতরে যেন একটা বিস্ফোরণ হলো। চেয়ার ছেড়ে উঠে গিয়ে সে বাসবীর কাঁধে হাত রাখল। বাসবী চমকালো না, সে যেন এর প্রতীক্ষাতেই ছিল। মৃদু গলায় বলল, সেই গানটা শোনাবে না সোমনাথ? সোমনাথ গুনগুন করে শুরু করল, স্বপ্নে আমার মনে হলো তুমি ঘা দিলে আমার দ্বারে,
হায়। 2 লাইন গাইবার পর থেমে গিয়ে সোমনাথ বলল, সত্যি আমি দিনের পর দিন স্বপ্ন দেখেছি তুমি আমার দরজা ঠেলে আসবে একদিন। বাসবী বলল, ওটা তোমার স্বপ্ন, আমার স্বপ্ন। সোমনাথ বলল, তুমি কি জানো তোমাকে ভীষণ ভীষণ আদর করতে ইচ্ছে করে আমার। বাসবী বলল, তুমি কি জানো তোমাকেই আমি প্রথম ভালোবেসেছি, সে কথা আমি কিছুতেই ভুলতে পারি না। সোমনাথ বলল, কিন্তু আমাদের দুজনের যে 2টো সংসার আছে, ছেলে মেয়ে আছে, এখন কি এই সংসার ভাঙা যায়? বাসবী বলল, সংসার ভাঙার কথা কে বলেছে? তুমি বড্ড মরালিস্ট সোমনাথ। আমরা গোপনে দুজনে দুজনকে ভালোবাসতে পারি না? সোমনাথ জিজ্ঞেস করল, তুমি আমার কাছে আজ রাত্রিরে থাকবে? বাসবী ফিরে দাঁড়ালো। তার ঠোঁট দুটিতে ঝকঝক করছে বাসনা, তার সারা শরীর প্রস্তুত। তুচ্ছ নীতিবোধের জন্য সে জীবনের আনন্দ নষ্ট করতে চায় না, গোপনীয়তাকে সে পাপ মনে করে না। সোমনাথ বাসবীর কোমরে একটা হাত দিয়েছে, আর একটা হাত ওর বুকের সামনে উদ্যত। এই সময় সে শুনল কয়েকবার কাশির শব্দ। একতলায় চটফট পেতে খোলা বারান্দায় শুয়ে আছে সেই ছেলেটা। এত জোরে কাশছে যে এই 3 তলাতেও শোনা যাচ্ছে। সোমনাথের অভিজ্ঞ কান সেই শব্দ শুনেই বুঝতে পারল ছেলেটা বাঁচবে না। এখন কি এই সব কথা চিন্তা করার সময়? কত গরিব লোকই তো মরছে। সোমনাথের ক্ষণিক অন্যমনস্কতা বাসবীর নজর এড়াল না। সে জিজ্ঞেস করল, কি ভাবছ? সোমনাথ একটু অপ্রস্তুত হয়ে বলল, ভাবছি একবার শুরু করলে কি আর থামতে পারবো? বাসবী তার বুকের কাছ থেকে সোমনাথের হাতটা সরিয়ে দিল। মুচকি হেসে বলল, তোমার হাতটা ঠান্ডা। তুমি আসলে ভাবছ তোমার বন্ধুর কথা, কিংবা তোমার স্ত্রীর কথা। মিডল ক্লাস বাঙালি মরালিটি তুমি ছাড়তে পারবে না। সোমনাথের থুতনিতে একটা টোকা মেরে সরে গেল বাসবী। সে রাগ করেনি, বরং হেসেই আবার বলল, থাক, এভাবে হবে না। ভালোবাসার দরকার নেই, বন্ধুত্বই ভালো। আজ 24শে জুলাই 1992। আজকের দিনটা মনে থাকবে। আজ আমি আমার সব ভালোবাসা তোমাকে দিয়ে গেলাম। এরপর দেখো আমরা শুধুই বন্ধু থাকব। সকালবেলা সোমনাথ নিচে নেমে এসে দেখল আলতাপ তার আগেই চলে গেছে। সাইকেল রিক্সাটাই নেই। বৃষ্টি থেমে গেছে শেষ রাতে। এখন চতুর্দিকে একটা পরিচ্ছন্ন ভাব। বাড়ির সামনের কম্পাউন্ডের টাটকা বাতাসে নিঃশ্বাস নিতে নিতে সোমনাথ ভাবল, ওই আলতাপ নামের ছেলেটা যতবার সাইকেল রিক্সার প্যাডেল ঘোরাবে ঠিক ততবারই তিল তিল করে ও মৃত্যুর দিকে এগিয়ে যাবে। ও যদি বাঁচতে না চায়, কে বাঁচাবে ওকে? কেউ না। এদেশে কোনো রোগীকে কি জোর করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা আছে? এই সময় একটা গাড়ি এসে থামল গেটের সামনে। বিনায়ক ফিরে এসেছে। বিনায়ককে দেখে অদ্ভুত আনন্দ হলো সোমনাথের। কাল রাতে বাসবী চলে যাবার পর সে কিছুক্ষণ বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে। সে কথা কেউ জানবে না। সে হেরে গেল বাসবীর কাছে, নিজের কাছেও। কিন্তু কাল যদি সে বাসবীর সঙ্গে মিলিত হতো, তাহলে আজ সকালে বিনায়ককে দেখে কি সে স্বাভাবিক থাকতে পারত? একটা চোর চোর ভাব হতো না? বিনায়ক যে নিশ্চিন্তে বাইরে রাত কাটিয়ে এলো, তার কারণ সে তার বন্ধুকে বিশ্বাস করে। সোমনাথের মনে এখন কোনো গ্লানি নেই। সে হাসি মুখে জিজ্ঞেস করল, খিরে, রাত্রিরে ফিরতে পারলি না? বিনায়ক বলল, আর বলিস না, এক বেটা জোরদার জমিটমি নিয়ে কি সব গণ্ডগোলে তার এক কাকা তার পেটে গুলি চালিয়ে দিয়েছে। লোকটা আগে একবার কিডনির চিকিৎসা করিয়েছে আমার কাছে। গুলি খেয়ে সে কিছুতেই হাসপাতালে যাবে না। খালি আমার নাম ধরে চেঁচিয়ে বলছিল, ওই ডাক্তারবাবু না এলে আমি বাঁচব না। তাই ওর ছেলেরা আমাকে জোর করে ধরে নিয়ে গেল। বেঁচেছে? বেঁচে যাবে, গুলিটা বার করে দিয়েছি। জ্ঞান ফেরার পরই সে চেঁচাতে লাগলো সে তার কাকাকে তক্ষুনি খুন করতে যাবে। গ্রামের লোকের যা সব ব্যাপার। এ তো কেস হবে। হ্যাঁ, পুলিশের এক দারোগা অপারেশনের সময় আমার পাশে বসেছিল। তুই চা খেয়েছিস? না, এখনো খাইনি।
বাসবীর ঘুম ভেঙেছে? কি জানি, দেখিনি। চল ওকে ডেকে তুলি, আমার সঙ্গে চা খেয়ে যা। দুই বন্ধু সিঁড়ি দিয়ে উঠে এলো পাশাপাশি। বাসবী জেগে উঠেছে এর মধ্যেই। ছোট বাচ্চা থাকলে সেই মা বেশিক্ষণ ঘুমোতে পারে না। এখন বাসবী শাড়ি পরা, চুলে একটা আলগা খোঁপা বাঁধা। এখন তার চেহারা বেশ স্বাভাবিক, ঘরোয়া, সুন্দর দেখাচ্ছে ঠিকই, কিন্তু চোখে সেই মাদকতা নেই, ঠোঁটের চকচকে ভাবটাও নেই। সোমনাথকে দেখেই সে বকুনি সুরে বলল, কি যে করো তুমি? একটা রোগীকে নিচে শুইয়ে রেখেছিলে, সারা রাত সে এত কেশেছে যে সেই শব্দে আমি ঘুমোতেই পারিনি। বিনায়ক চোখ দিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার? সোমনাথ বলল, ও একটা রিক্সাওয়ালা, গায়ে খুব জ্বর ছিল, বৃষ্টির জন্য আর ফিরতে পারেনি। বাসবী বলল, বাড়িতে তুমি রোগী নিয়ে আসবে আর তার জন্য আমরা ঘুমোতে পারবো না। সোমনাথ বলল, সরি, আর কারুকে আনবো না। বিনায়ক প্রসঙ্গটাকে গুরুত্ব না দিয়ে বলল, বাসবী চা চাপাও, তুমি ছৌ নাচের মুখোশ কিনতে চেয়েছিলে, তোমার জন্য অর্ডার দিয়ে এসেছি। সোমনাথ বাসবীর দিকে আর চোখে তাকাচ্ছে মাঝে মাঝে। সে স্পষ্ট বুঝতে পারছে তার বুকের মধ্যে সেই বাসনার আগুনটা প্রায় নিভু নিভু, এখন শুধু ধোঁয়া বেরুচ্ছে একটু একটু। বাসবী আর কোনো দিন তেমনভাবে আসবে না। বিনায়ক বলল, আমাকে 10,000 টাকা ফি দিল জানিস? গ্রামের এইসব জোরদার ফোদ্দারদের কিন্তু অনেক টাকা। বাসবী বলল, চলো এবারে ছুটিতে আমরা ভুটান যাই। বিনায়ক বলল, দাঁড়াও, এখানে প্র্যাকটিস বেশ ভালো জমে উঠেছে, এক্ষুনি ছুটি নেওয়া যাবে না। চা খেয়ে সোমনাথ ওপরে উঠে এলো। সে এখনও কলকাতায় চেম্বার রেখেছে, এখানে প্র্যাকটিস করে না। দুপুরে ভাত খায় না সোমনাথ, ব্রেকফাস্ট খেয়ে মেডিকেল কলেজে যায়, ক্লাস সেরে হাসপাতালে রাউন্ড দেয়। আজ সন্ধ্যাবেলা সে কলকাতায় ফিরে যাবে। এক একটা ক্লাস শেষ হতেই সে একবার করে হাসপাতালের গেটের কাছে এসে উঁকি দিয়ে দেখে যেতে লাগলো। তৃতীয়বার সে এসে পেয়ে গেল আলতাপ মণ্ডলকে। সাইকেল রিকশার যাত্রীদের সিটের ওপর সে কাত হয়ে বসে আছে। আজ তার বেশ জ্বর, মুখ দেখলেই বোঝা যায়। কাছে গিয়ে সোমনাথ বলল, এই নেমে আয়, সকালবেলা আমায় কিছু না বলে চলে গেলি যে? আলতাপ খুব ভয় পেয়ে বলল, আপনার ঘুম ভাঙায়নি স্যার, তাছাড়া বাড়ির লোক খুব চিন্তা করবে। নেমে আয়। সোমনাথ ওকে সঙ্গে নিয়ে গিয়ে বুকের এক্সরে তোলালো, রক্ত ও থুতু পরীক্ষার জন্য নিল। তারপর ওকে সামনে বসিয়ে জিজ্ঞেস করল, সাইকেল রিকশাটা কার, তোর নিজের? আলতাপ বলল, না স্যার, মালিকের, রোজ 10 টাকা করে দিতে হয়। ভাড়া মিলুক না মিলুক তবু 10 টাকা দিতেই হবে? হ্যাঁ স্যার, 10 টাকার ওপরে যা পাবো সেটা আমার। সাধারণত কত থাকে তোর? 15 টাকা, এক একদিন একটু কমে যায়। তুই আর রিক্সা চালাতে পারবি না, এমনকি আজ ওই রিক্সা চালিয়ে বাড়িতেও ফিরতে পারবি না। গাড়ি জমা দিয়ে দিতে হবে, বাড়িতে গিয়ে টানা 1 মাস শুয়ে থাকবি। স্যার, কিন্তু রিক্সা না চালালে আমার বাড়ির লোক খাবে কি? তোর বাড়ির লোক কি খাবে তার আমি কি জানি? তুই একটা রুগী, আমি তোর চিকিৎসা করব। তোর বাড়ির লোক কি খাবে না খাবে তা আমি চিন্তা করতে যাব কেন? আমার কথা যদি না শুনিস পুলিশে খবর দেব। তুই তোর টিবি রোগে মরবি, আরও কত লোকের মধ্যে এই রোগ ছড়াবি, পুলিশ তোকে জেলে ভরে রাখবে। সোমনাথ জানে এটা নিতান্তই মিথ্যে ভয় দেখানো। টিবি রোগীকে নিয়ে পুলিশের মাথা ব্যথা নেই। রাস্তার কত ভিখিরিরও তো এই রোগ আছে। এখানকার হাসপাতালেও আলতাপকে ভর্তি করা যাবে না, এই হাসপাতালে টিবি রোগী রাখার ব্যবস্থা নেই। মেদিনীপুরের ডিগ্রি হাসপাতালে পাঠানো যেতে পারে, অথবা কাঁচরাপাড়ায়, সেখানেও সিট আছে কিনা জানতে হবে আগে। অচেনা দূরের হাসপাতালে ছেলেটা যেতে চাইবে কিনা তাতেও সন্দেহ আছে। সোমনাথ বলল, এক্সরেটা ঠিক উঠেছে কিনা দেখে নিক, তারপর তোকে বাড়ি পাঠিয়ে দেব। কিছু ওষুধপত্র দিয়ে দিচ্ছি, নিয়মিত খাবি। একজন ছাত্রের সঙ্গে ব্যবস্থা করছি, সে তোকে ইঞ্জেকশন দিয়ে আসবে কয়েকদিন। তারপর পকেট থেকে পার্সটা বের করে 3টে 100 টাকার নোট বের করে বলল, এই তোর 1 মাসের রোজগার। তা বলে ভাবিস না আমি তোকে মাসে মাসে টাকা দেব, আর কখনো 1 পয়সাও দেব না।
আমি হয়তো বেশি দিন এখানে থাকবো না, তোকে নিজের চেষ্টায় বাঁচতে হবে। নিচে নেমে এসে আর একজন রিক্সা চালকের সঙ্গে বন্দোবস্ত করে দিল সোমনাথ। সে আলতাফের গাড়িটা জমা করে দেবে, তারপর তাকে পৌঁছে দেবে তার গ্রামের বাড়িতে। তার জন্য সে পয়সা পাবে অবশ্য। শেষবারের মতন আলতাফকে সে শাসিয়ে বলল, 1 মাস একেবারে চুপ করে শুয়ে থাকবি, বেশি হাঁটাচলা করবি না, কখনো দৌড়বি না, ভারী জিনিস তুলবি না। মনে থাকবে, যদি শুনতে পাই তুই রিক্সা চালাচ্ছিস তাহলে পুলিশে ধরিয়ে দেব। সোমনাথ লক্ষ্য করেনি আলতাফকে ও অন্য রিক্সা চালকটিকে যখন সে এইসব কথা বলছে তখন তার পাশে এসে দাঁড়িয়েছে এক মাঝবয়সী ভদ্রলোক। ধুতি পাঞ্জাবি পরা, সৌম্য চেহারা। এর নাম বীরেশ্বর ঘোষ। এখানকার একটি স্কুলের হেডমাস্টার এবং যে ক্লাবে সোমনাথ মাঝে মাঝে আড্ডা দিতে যায় সেখানকার ভাইস প্রেসিডেন্ট। সোমনাথ মুখ ফেরাতেই বীরেশ্বর বললেন, নমস্কার, কি ব্যাপার বলুন তো? একটা রিক্সাওয়ালাকে জামাই আদরে আর একটা রিক্সায় চাপালেন, তারপর আবার তাকে ধমকালেন। সোমনাথ একটু লজ্জা পেয়ে গেল। তার মেজাজটা ঠিক নেই। সে একটু বেশি জোরে জোরে কথা বলে থেমেছে। একটা নিবন্ত আগুন যে এখনও একটু একটু ধোঁয়াচ্ছে তার বুকের মধ্যে। সে বলল, মাস্টার মশাই, আমার সঙ্গে একটু হাঁটবেন? আমি বাড়ির দিকে যাব, যেতে যেতে আপনাকে কয়েকটা প্রশ্ন করব। বীরেশ্বর বললেন, আমি তো হেঁটে হেঁটেই ঘুরি সব সময়, রিক্সা চড়ি না। বলুন আপনার প্রথম প্রশ্ন। সোমনাথ বলল, প্রশ্নগুলো আসলে সামাজিক প্রশ্ন। ধরুন আমি একজন ডাক্তার, আমি যদি একজন লোককে দেখে বুঝতে পারি সে একজন রোগী, তাহলে তার চিকিৎসা তো করতেই হবে। সেই রোগী আপনাকে কল না দিলেও আপনি চিকিৎসা করবেন? ধরুন রাস্তার একটা লোককে দেখলাম, তখন তো কল দেবার প্রশ্ন নেই। আপনার ফি কে দেবে? ডাক্তারি পড়াবার সময় তো ফি নেবার কথা কিছু শেখায় না। অসুস্থ লোকদের সাহায্য করা বা বাঁচানো হচ্ছে ডাক্তারদের কর্তব্য। আমাদের ফি নিতে হয় কারণ আমাদেরও তো সংসার চালাতে হবে, এটাই আমাদের জীবিকা। সে কি মশাই, আপনাদের মতন বড় বড় ডাক্তারদের ডেকে ডেকেও পাওয়া যায় না, ফি না নিয়ে চিকিৎসা করে আবার কোন ডাক্তার? এরকম তো কখনো শুনিনি। আজকাল এক রোগীকে 3-4 বার দেখলে প্রত্যেকবারই ডাক্তাররা সমান টাকা নেন। আগে দ্বিতীয়বার থেকে ফি অর্ধেক হয়ে যেত। আহা মাস্টারমশাই, কথাটা অন্যদিকে ঘোরাবেন না। আমি যা বলছি তা নীতির প্রশ্ন। পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থাও কি ডাক্তারকে করে দিতে হবে? ঠিক বুঝলুম না, আর একটু খোলসা করে বলুন। ধরুন এই যে একজন সাইকেল রিক্সা চালক, ওর সাংঘাতিক টিবি হয়েছে। আমি চিকিৎসা করে ওকে বাঁচাবার চেষ্টা করতে পারি, কিন্তু এই রোগ নিয়েও রিক্সা না চালালে ওর খাওয়া জুটবে না, ওর বাড়ির লোকও না খেয়ে মরবে। অথচ টিবি রোগী যদি সাইকেল রিক্সা চালায় দিনের পর দিন, তাহলে যে তার চিকিৎসার কোনো মূল্য নেই সেটা নিশ্চয়ই আপনি বোঝেন। সেই জন্যই ছেলেটাকে ধমকাচ্ছিলেন? ডাক্তারেরও তো বিবেক আছে, সে তার বিবেককে কি বোঝাবে? এত রোগী ঘাঁটাঘাঁটি করতে হয়, তারপরেও ডাক্তারের বিবেক টিকে থাকা খুব আশ্চর্যের ব্যাপার। রাস্তায় তো কত অসুস্থ ভিখিরি পড়ে থাকে, তাদের দিকে ডাক্তাররা কি ফিরে তাকায়? এই জন্যেই তাকায় না যে সেই ভিখিরির শুধু চিকিৎসা করলেই হবে না, তার খাওয়া থাকা সব কিছুর দায়িত্বই ডাক্তারকে নিতে হবে। এটা কি ডাক্তারের কাজ, না সমাজ কিংবা সরকারের কাজ? সবই তো জানি, আপনাকে একটু খোঁচাচ্ছিলাম ডাক্তার সাহেব। ওই আলতাফ নামের ছেলেটাকে আমি চিনি। একসময় আমার মেয়েকে রোজ স্কুলে পৌঁছে দিত। ও নিজে ক্লাস 7-8 পর্যন্ত পড়েছে। ওর বাবা মারা গেল, সংসারে আর রোজগার করার কেউ নেই। খাটতে খাটতে ছেলেটার মুখে রক্ত উঠে গেল। ও তো মরবেই, বীজাণু ছড়িয়ে ছড়িয়ে আরও অনেককে মারবে। আপনি নিজে থেকে ওর চিকিৎসার ব্যবস্থা করলেন, এবার আমাদেরও কিছু একটা করা উচিত। ভেবে দেখি কি করা যায়। যদি ওকে অন্য একটা কাজ জুটিয়ে দেওয়া যায়, কিন্তু ক্লাস 7-8 পর্যন্ত পড়েছে, কি বা চাকরি পাবে যাতে শারীরিক পরিশ্রম নেই? একটা ব্যবস্থা হতে পারে। আমাদের স্কুলে একটা দপ্তরির পোস্ট খালি হয়েছে, সেটা যদি ওকে দেওয়া যায়,
বসে বসে ঘন্টা বাজাবে, ক্লাসে ক্লাসে অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার পৌঁছে দেবে, মোটামুটি হালকা কাজ। সে কাজ ও পেরে যাবে। সোমনাথ থমকে দাঁড়িয়ে পড়ল। বীরেশ্বরের দিকে তাকিয়ে বলল, এ তো খুব ভালো প্রস্তাব। আপনি হেডমাস্টার, আপনি অনায়াসে ওকে এই কাজটা দিতে পারেন। বীরেশ্বর বললেন, স্কুল কমিটিকে বলতে হবে, মনে হয় আটকাবে না। কত মাইনে? 100-5 মতন পাবে। দেখি চেষ্টা করে যদি আরও 50 টাকা বাড়িয়ে দেওয়া যায়। আমাদের স্কুলের মাইনেপত্র ভালোই। মাস্টারমশাই, এ যে প্রায় অলৌকিক ব্যাপার। আমি ভেবেছিলাম ও ছেলেটার আর কোনো আশা নেই, সপরিবারে মারা যাবে। আজই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি আজ সন্ধ্যাবেলা কলকাতা যাচ্ছি, 3 দিন পর ফিরব। তখন আপনাকে এসব বলার কথা আমার হয়তো মনেই পড়তো না। ছেলেটার তাহলে একটা হিল্লে হয়ে গেল। বীরেশ্বর একগাল হেসে বললেন, তাহলে কি প্রমাণ হলো? ডাক্তারবাবুদেরও রোগীদের চাকরি বাকরি নিয়ে ভাবতে হয়। বেশ খুশি মনে শীষ দিতে দিতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো সোমনাথ। তার হাতে 1/2 ঘন্টা সময় আছে। মুখ হাত ধুয়ে হাসপাতালের পোশাক বদলে নিতে হবে। 5টার সময় শেয়ারের ট্যাক্সি ছাড়ে দুর্গাপুরে যাবার জন্য। ঠিক কলকাতার ট্রেন ধরিয়ে দেয়। ট্রেনে পড়ার জন্য একটা বই নিতে হয়। সোমনাথ বই বাঁচতে লাগলো। রাম এসে বলল, দোতলার বৌদিদি আপনাকে একবার দেখা করে যেতে বলেছেন। সোমনাথ অবাক হয়ে দেয়ালের দিকে তাকিয়ে রইল। বিনায়ক এ সময় বাড়ি থাকে না। বাচ্চাটা আয়ার সঙ্গে এই সময় বেড়াতে যায়। বাসবী একা, তবু সে ডেকে পাঠাবে কেন? কাল রাতের পর আবার এই আহ্বান যেন মেলে না। তবু যেতেই হবে। কলকাতায় যাবার জন্য একেবারে তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সোমনাথ। আজ তার বুক ঠিপঠিপ করছে না, শুধু সূক্ষ্ম ব্যথার অনুভূতি রয়ে গেছে। দরজায় বেল দিতে বাসবী খুলল। কাজের লোক তো কেউ নেই। বাসবী বলল, এসো। কাল রাতের মতো মোহময়ী নয়, আজ সকালের মতন নিছক ঘরোয়াও নয়। বাসবী বেশ সেজে আছে। একটা নীল কাজ করা টাঙ্গাইল শাড়ি পরেছে। নীল পাথর বসানো কানের দুল দুটি সকালে ছিল না। গলায় একটা মটরদানার মতো হার। কিন্তু তার মুখে কোনো রহস্য নেই, একেবারে পরিষ্কার। দরজাটা খোলাই রইল। সোমনাথ ভেতরে এসে বসল একটা বেতের চেয়ারে। বাসবী বলল, তুমি তো আজ কলকাতায় যাচ্ছ। পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, খিদে পাবে না? এ আবার কি প্রশ্ন? খাওয়াটা আবার সমস্যা নাকি? দুর্গাপুর পৌঁছে কিছু খেয়ে নিলেই তো হয়। ট্রেনের কামরাতেও নানা রকম ফেরিওয়ালা আসে। সোমনাথ এখনও চলন্ত ট্রেনে বসে বাদাম ভাজা ছাড়িয়ে খেতে ভালোবাসে। বাসবী বলল, আজ একটা বড় ভেটকি মাছ দিয়ে গেল ওর এক পেশেন্ট। অত বড় মাছ কে খাবে? তাই ফিশ কেক বানিয়েছি। কেমন হয়েছে জানি না, তোমাকে খেতে হবে। তোমার ওপরেই প্রথম এক্সপেরিমেন্ট করব। লন্ডনে যখন প্রথম আলাপ হয় তখন বাসবী একেবারেই রান্না জানতো না। ও থাকতো হস্টেলে। বিনায়ক আর সোমনাথের নিজস্ব অ্যাপার্টমেন্ট ছিল। ওরা রান্না শিখে নিয়েছিল। বিনায়ক বেশ ভালোই রাঁধত। বিয়ের পরেও বাসবী কখনো রান্নার দিকে ঝোঁক দেখা যায়নি। এখানে ওদের রান্নার লোক আছে। বাসবী রান্নাঘরে যাওয়াটা পছন্দ করে না। সোমনাথ বলল, তুমি ফিশ কেক তৈরি করেছো? বাসবী হেসে ফেলে বলল, কেন, বিশ্বাস হচ্ছে না? একটা রান্নার বই দেখে শিখলাম। সোমনাথ তবু অবিশ্বাসের সুরে বলল, ফিশ কেক কখনো খাইনি। খেয়ে দেখো। একটা কাঠ গ্লাসের সুদৃশ্য প্লেটে খানিকটা সাদা রঙের কেকের মতন জিনিসই নিয়ে এলো বাসবী। সঙ্গের কাঁটা চামচ রূপোর। ওদের রূপোর ডিনার সেট আছে, সোমনাথ জানে, কোনো দিন বার করে না। বাসবী বলল, প্রথমে একটুখানি মুখে দিয়ে দেখো, যদি ভালো না লাগে খেও না, জোর করে খেতে হবে না। সোমনাথ একটা বড় টুকরোই কেটে নিয়ে মুখে দিল। কোনো বিশ্রী গন্ধ নেই, মাছের গন্ধই নেই প্রায়, কিন্তু মাছের স্বাদ আছে, পুড়ে যায়নি, নুন বেশি হয়নি। মুখ তুলে সোমনাথ বলল, বাহ, বেশ ভালো হয়েছে তো। সত্যি বলছো? আমি তোমার অনেস্ট ওপিনিয়ন চাইছি, আমার মন রাখা কথা বলতে হবে না। সত্যি ভালো লাগছে, নতুন ধরনের জিনিস। এই দেখো, সবটা খেয়ে নিচ্ছি।
জানো তো, যে খাবারের টেস্ট আমার ভালো লাগে না সেটা আমি কিছুতেই খেতে পারি না। শখ করে তৈরি করেছি, তাই ইচ্ছে হলো তোমাকেই প্রথম পরিবেশন করব। হঠাৎ রান্নার শখ হলো কেন তোমার? একটা কিছু তো করতে হবে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী ছিলাম, সে পড়াশুনো কোনো কাজেই লাগলো না। এখন শুধুই হাউসওয়াইফ। আর হাউসওয়াইফই হয়ে যদি থাকতে হয় তাহলে ভালো করে হওয়াই ভালো। রান্না বান্না, সেলাই, ছেলে মানুষ করা, ঘর সাজানো। তুমি নতুন নতুন রান্না করলে ভালোই হবে, আমরা মুখের স্বাদ বদলাতে পারবো। সময় কাটাতে হবে তো, দুপুরে ঘুমোনোর বাজে অভ্যেস হয়ে গেছে, এরপর মোটা না হয়ে যাই। তোমার ফিগার খুব ভালো আছে। বিকেলের পর থেকে আর সময় কাটে না, তোমার বন্ধু চেম্বার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তোমার বেশ মজা, এখন 3 দিন কলকাতায় কাটিয়ে আসবে। তোমরা ইচ্ছে করলে মাঝে মাঝে শনিবার বিকেলে কলকাতায় গিয়ে সোমবার সকালে ফিরে আসতে পারো। বিনায়ক কলকাতায় যেতেই চায় না, ওর তো থিয়েটার কিংবা সিনেমা দেখারও ঝোঁক নেই। আমার খুব থিয়েটার দেখতে ইচ্ছে করে। তুমি ঘড়ি দেখছো কেন? বসো, চা করছি। সোমনাথ সত্যিই একবার চোরা চোখে ঘড়ি দেখেছে। আর দেরি করলে 5টার শেয়ারের ট্যাক্সি পাওয়া যাবে না। এরপর অবশ্য সে একলা পুরো ভাড়ায় একটা ট্যাক্সি নিতে পারে, টাকা বেশি খরচ হবে, কিন্তু সে কথাটা বলা যায় না বাসবিকে। সে উৎসাহ দেখিয়ে বলল, হ্যাঁ, চা তো খেতেই হবে। বাসবি জিজ্ঞেস করল, আর একটু ফিশ কেক নেবে? আপত্তি তো নেই, কিন্তু এতটা খেয়ে ফেললে কি তোমাদের জন্য আর থাকবে কিছু? আরও অনেক আছে। মাছটা মস্ত বড় ছিল, ফ্রিজে রেখে 3-4 দিন খাওয়া যাবে। হ্যাঁ, ভালো কথা। তুমি কলকাতা থেকে ফেরার সময় বড়বাজার থেকে ভালো হিং কিনে আনতে পারবে আমার জন্য? এখানে ভালো হিং পাওয়া যায় না। একটা রান্নার রেসিপি দেখলাম, হিং দিয়ে চিকেন, সেটা একবার করে দেখতে চাই। ঠিক আছে, নিয়ে আসবো। আর কিছু অর্ডার আছে? বাসবি আবার হাসতে লাগলো। হাসি ছড়ানো মুখে বলে, মফস্বলের মানুষ এরকম হয়, তাই না? কেউ শহরে গেলে অমনি এটা সেটা আনতে দেয়। চা খাওয়াও শেষ হলো। আর দেরি করা যায় না, এরপর আর দুর্গাপুর থেকেও ট্রেন ধরা যাবে না। বাসবি গল্প করার মেজাজে আছে। সোমনাথ তবু উঠে দাঁড়ালো। বাসবি আপত্তি করল না। সে বলল, হ্যাঁ, এবার তোমার যাওয়া দরকার। দরজার কাছে এসে সোমনাথ জিজ্ঞেস করল, তুমি এত সাজগোজ করে আছো কেন? কোথাও বেরুবে বুঝি? বাসবি বলল, না, এখানে আর কোথায় যাওয়ার আছে? বাড়িতেই থাকবো। একদিন নিজের জন্যই সাজতে ইচ্ছে করে। একটু সাজগোজ করলে, পারফিউম মাখলে মনটা ভালো থাকে। বাড়ির বাইরে এসে সোমনাথ একটা রিকশার জন্য এদিক ওদিক তাকালো। একটাও দেখা যাচ্ছে না। খুব দরকারের সময় পাওয়া যায় না কিছুতেই। হেঁটেই যেতে হবে বাসস্ট্যান্ড। দ্রুত হাঁটতে লাগলো সোমনাথ। হঠাৎ সে বুঝতে পারল তার মুখটা তেতো হয়ে আছে। খাবারটার জন্য নয়, ফিশ কেক বেশ সুস্বাদু ছিল, কিন্তু কাল রাতে বাসবি তার নিজের শরীরটা দিতে চেয়েছিল, সোমনাথ নিতে পারেনি। আজ বাসবি তাকে মাছ খেতে দিল, সোমনাথ দিব্যি খেয়ে নিল। এর মধ্যে কি বাসবির একটা সূক্ষ্ম বিদ্রূপ আছে? মনে মনে হাসছিল। বাসবি আজ নিখুঁত ফরমাল ব্যবহার করল, যেন সে শুধুই তার বন্ধুর স্ত্রী, আর কিছু নয়। পুরোটাই কি ওর অভিনয়? আজ চলে আসার আগে বাসবিকে অন্তত একটা চুমুও কি খেতে পারত না সোমনাথ? একটা চুমো, কয়েক নিমেষের আনন্দ, তাতে সারা পৃথিবীর কারুর কোনো ক্ষতি হতো না। চুমু খেতে চাইলে কি আপত্তি করত বাসবি? ইচ্ছে প্রকাশ করারই তো সাহস হলো না সোমনাথের। বাসবির কাছে সে বারবার হেরে যাচ্ছে। এরপর 9 বছর কেটে গেছে। বাঁকুড়া থেকে আর 6 মাসের মধ্যেই আবার ট্রান্সফার হয়ে ফিরে এসেছিল সোমনাথ। বিনায়করা 1.5 বছর পর। বাঁকুড়ায় আর কোনো দিনই যায়নি সোমনাথ, প্রয়োজন হয়নি, উপলক্ষ আসেনি। কলকাতায় এখন সে বেশ ব্যস্ত ডাক্তার, নাম শুনলেই অনেকে চেনে। বিনায়ক আরও বেশি ব্যস্ত, আরও বেশি খ্যাতিমান। সল্টলেকে মস্ত বড় বাড়ি বানিয়েছে বিনায়ক। সোমনাথ গল্ফ গ্রিনে ফ্ল্যাট কিনেছে। দুজনে থাকে শহরের 2 প্রান্তে। বাসবির জন্য যে আগুন জ্বলত সোমনাথের বুকে, তা নিভে গেছে কবে,
ধোঁয়া টোয়াও আর বেরোয় না, ব্যথার বোধ নেই, সময়ই পায় না ওসব নিয়ে মাথা ঘামাবার। বিনায়কের সঙ্গে সোমনাথের মাঝে মাঝে কোনো কোনো নার্সিংহোমে দেখা হয়ে যায়। অনেক সময় একই রোগীকে দুজনেই দেখতে আসে। দুই বন্ধু কিছুক্ষণ গল্প হয়। বাসবীর সঙ্গে সোমনাথের দেখা হবার সুযোগ প্রায় নেই। সামাজিকভাবে মেলামেশা আর হয়ই না বলতে গেলে। বিনায়কদের সল্টলেকের বাড়ি তৈরি হবার পর বিরাট পার্টি দিয়েছিল ওরা। সেদিন বাসবী খুব ব্যস্ত ছিল। সোমনাথের সঙ্গে দুটো একটা বেশি কথা বলার সময়ই পায়নি। সোমনাথের চেয়ে বরং তার স্ত্রী শান্তার সঙ্গেই গল্প হয়েছে বেশি। আর একদিন দেখা হয়েছিল ক্যালকাটা ক্লাবে। সেদিন মনে হয়েছিল যেন বাসবীর মুখখানা একটা সাদা পৃষ্ঠার মতন। সোমনাথের দিকে তাকাচ্ছে, অথচ তার দৃষ্টিতে কোনো ভাষা নেই। সোমনাথকে কি সে মন থেকে একেবারেই মুছে ফেলেছে, অথবা সে সোমনাথকে ঘৃণা করে, তাকে আর পুরুষ বলেই গ্রাহ্য করে না? সকলেই বলে বিনায়ক পরিশ্রম করছে বড় বেশি, টাকা উপার্জনের নেশায় সে উন্মত্ত, ছুটি নেয় না, কোথাও বেড়াতে যায় না। এর জন্য অবশ্য তাকে দুটি ধাক্কা খেতে হলো। একবার একটা ছোটোখাটো হার্ট অ্যাটাক হয়ে গেল বিনায়কের। বন্ধুরা সবাই তাকে দেখতে গেল নার্সিংহোমে। সোমনাথও গিয়েছিল। সেদিন বাসবীর সঙ্গে তার দেখা হয়নি। বাসবী একটু আগে চলে গেছে নার্সিংহোম থেকে। বিনায়কের অবশ্য গুরুতর কিছু হয়নি। মাসখানেক বাদেই সে আবার প্র্যাকটিস শুরু করে দিল আগের মতন। তার কিছুদিন পরেই শোনা গেল বাসবীর সঙ্গে বিনায়কের ডিভোর্স হয়ে গেছে। খবরটা শুনেই সোমনাথের মনে হয়েছিল নিশ্চয়ই বাসবীর একজন প্রেমিক জুটেছে। নিছক হাউসওয়াইফ সেজে থাকার মেয়ে সে নয়, তার নীতিবোধ আলাদা। গোপনে প্রেম করার ব্যাপারে তার কোনো দ্বিধা নেই। ডিভোর্সের পর বাসবী আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে রইল। একটা চাকরিও পেয়ে গেল লেডি ব্রাবন কলেজে, ওদের ছেলেটি দার্জিলিংয়ে। কিন্তু বাসবীর প্রেমিকটি কে, সেইটাই হলো অন্য ডাক্তারদের কৌতূহলের বিষয়। কিছুতেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না। সে একা থাকে। এখন সে একটা গাড়ি কিনেছে, ড্রাইভার রাখেনি, নিজেই চালায়। কিন্তু তার গাড়িতে অন্য কোনো পুরুষকেও দেখা যায় না কখনো। বিনায়কের বন্ধুদের বিশেষ কৌতূহল বাসবীর প্রেমিকটি কোনো ডাক্তার কিনা। একজন ডাক্তার হয়ে অন্য ডাক্তারের বউকে ভাগিয়ে নিয়ে যাওয়াটা ঠিক এথিক্যাল নয়। অন্য পেশার কোনো লোক হলে অস্বাভাবিক কিছু নয়। বাসবী এখনও দেখতে ভারী সুন্দর রয়েছে। কিন্তু কোথায় বাসবীর সেই প্রেমিক? সোমনাথ আর বিনায়ক এই দুজনেরই বন্ধু বিশ্বদেব। সেও নামকরা হার্ট স্পেশালিস্ট। সে বিনায়কদের বাড়িতে প্রায়ই যায়। একদিন সেই বিশ্বদেব বেঙ্গল ক্লাবে লাঞ্চ খেতে খেতে অনেক ভেতরের কথা খুলে বলল। বিশ্বদেব বলল, দেখ সোমনাথ, আমাদের মুশকিল কি জানিস? একটা সময় যখন আমরা সার্থকতার মুখ দেখি, যখন বেশ নামডাক হয়, তখন একটা ট্র্যাজেডি ঘটে যায়। আমাদের ওপর, আমাদের সময়ের ওপর আমাদের নিজেদেরই কোনো কন্ট্রোল থাকে না। আমরা বউ বাচ্চাদের দিকে তাকাতে ভুলে তো যাই বটেই, এমনকি নিজেদের দিকেও তাকাতে ভুলে যাই। সোমনাথ বলল, সার্থকতা কাকে বলে? নিজের ব্যক্তিগত জীবনটাকে নষ্ট করে ফেলা? যারা এটা বোঝে না তারা নির্বোধ। মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে দেখা খুব দরকার। আমি কোন দিকে চলেছি, আমি শেষ পর্যন্ত কি চাই, সেটা ভাবতে হবে না? যারা ভাবে না তারাই তো ট্র্যাজেডির শিকার হয়। দেখ, বিনায়কদের যে বিয়েটা ভেঙে গেল, তার জন্য আমরা বাসবীকে দায়ী করেছি সবাই। আমরা পুরুষ মানুষ, তাই বিনায়কের পক্ষে। অনেকের ধারণা বাসবী লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে প্রেম করেছে। মোটেই তা নয়। আসল কারণটা আমি জানি। সেটা কি? ওদের দুজনের মধ্যে দাম্পত্য সম্পর্কই ছিল না অনেক দিন। সে কি? কেন? বিনায়কের কোনো প্রবলেম আছে? প্রবলেমটা শারীরিক নয়, মানসিক। বিনায়ক কোনো দিনই বাসবীর মনটা বুঝতে পারেনি, বোঝার চেষ্টাও করেনি। বাসবী রোম্যান্টিক ধরনের মেয়ে। এক সময় নাচত, গান বাজনা ভালোবাসে, নতুন কোনো থিয়েটার হলে দেখতে যাবেই। বিনায়কের এসব ব্যাপারে কোনো রসকস নেই। বউয়ের জন্য সে সময়ই দিতে পারে না। বউকে নিয়ে কোথাও যাবে, দুদণ্ড বসে গল্প করবে, এমনকি ঝগড়াও করবে, তার সময় নেই। এরকম করলে কি চলে? অত টাকা নিয়ে বিনায়ক কি করবে? একটা তো মোটে ছেলে।
বিনায়কের ধারণা ও তো এত খাটছে বউয়ের জন্যই, সে অত বড় বাড়ি করে দিয়েছে, বাসবী যত ইচ্ছে গয়না গড়াতে পারে, মুঠো মুঠো টাকা খরচ করতে পারে। কোনো কোনো মেয়ে এসবই ভালোবাসে, তাও সত্যি, কিন্তু বাসবী যে অন্য টাইপ সেটাই বিনায়ক বুঝল না। তার ফলটা কি হলো জানিস? বিনায়ক আমাকে নিজে বলেছে, রাত্রির বেলা বিছানায় বাসবীকে কাছে টানলে বাসবী সাড়া দেয় না, ওর শরীরটা ঠান্ডা হয়ে থাকে। স্বামীর সঙ্গে যদি একেবারেই মনের মিল না থাকে তাহলে সেই স্বামী স্ত্রীর মধ্যে ঠিক মতন যৌন সম্পর্কও হতে পারে না। বিনায়ক বলেছে প্রায় 9-10 বছর ধরে ওদের এই রকম চলছে। বাইরের লোকজনের সামনে স্বামী স্ত্রীর ঠাট বজায় রাখে, অথচ ভেতরে ভেতরে কোনো সম্পর্কই নেই। এরকম একটা মিথ্যে ব্যাপার শুধু শুধু টিকিয়ে রাখার কি দরকার? সেই জন্যই তো বাসবীর ডিভোর্স চাইতে বিনায়ক কোনো কন্টেস্ট করেনি। তাহলে এর মধ্যে তৃতীয় পুরুষ কেউ নেই? তোকে খুব একটা গোপন কথা বলি সোমনাথ, কারুকে জানাবি না। ওদের বাড়িতে তো আমি প্রায়ই যাই। বাসবীর অবস্থাটা বুঝেছিলাম। বাসবীর ওপর আমার একটা দুর্বলতা জন্মে গিয়েছিল। আমি খানিকটা এগিয়েও ছিলাম, কিন্তু বাসবীই থামিয়ে দিল। চুমুটুমু পর্যন্ত এগিয়েছিলি? ধ্যাৎ শালা, চুমু পর্যন্ত এগোলে আর বাকিটা হতে দেরি লাগে নাকি? শুধু ওর হাত ধরেছি একদিন, বাসবী পরিষ্কার বলে দিল, বিশ্বদেব, তোমার সঙ্গে আমার ওসব কিছু হবে না। বিনায়কের কোনো বন্ধুর সঙ্গে প্রেম করা আমার পক্ষে সম্ভব নয়। সোমনাথের বুকের মধ্যে যেন কুলকুল করে একটা আনন্দের ঝর্ণা বয়ে যেতে লাগলো। বাসবীর যে আর কোনো প্রেমিক নেই এটা যেন তারই একটা জয়। যদিও এরকম ভাবার কোনো মানেই হয় না। বাসবী তার কে? কেউ না। 9 বছর আগে এক রাতে সে বাসবীর সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছে। তারপর আর কোনো যোগাযোগ নেই, দেখাও হয় না। বাসবী কি সোমনাথের কথা ভেবে ভেবে অন্য কারোর সঙ্গে প্রেম করেনি? তা হতেই পারে না। সোমনাথ নিজেই তো এর মধ্যে টুকটাক 2-3টে ছোটোখাটো প্রেম করে নিয়েছে। এখন আর তার নীতিবোধ তত দৃঢ় নয়। একটি মেয়ের সঙ্গে গোপনে কিছু খেলাধুলো করাটাকে তেমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বলেই মনে করে না। বাসবী তার কেউ নয়। বাসবীর সঙ্গে আর সম্পর্ক রাখেনি সোমনাথ। তবু বাসবীর কোনো প্রেমিক আছে এ কথা জানতে পারলে তার ঈর্ষা হতো। সোমনাথ নিজের দাম্পত্য জীবনটাকে বেশ সামলে রেখেছে। শান্তা গান বাজনা করে, তার একটা নিজস্ব জগৎ আছে। সে বিভিন্ন অনুষ্ঠানে গান করতে যায়, তার 2খানা ক্যাসেটও বেরিয়েছে। সোমনাথ নিজেও একসময় গাইতো, এখন আর চর্চা রাখতে পারে না বটে, কিন্তু সে নানান ধরনের গানের অনুষ্ঠান শুনতে যায়। ক্লাসিক্যাল গান বাজনার ফাংশন থাকলে সে চেম্বার বন্ধ রেখে দেয়, সারা রাত শোনে। এই সব সময়ে শান্তা তার সঙ্গে থাকে। সোমনাথেরও প্র্যাকটিস বেশ জমজমাট, উপার্জন যথেষ্ট বেশি, কিন্তু বাড়াবাড়ি করে না সে। মাঝে মাঝেই ছুটি নেয়, ছুটি উপভোগ করতেও জানে। প্রতি বছর একবার পাহাড়ে আর একবার সমুদ্রের ধারে সে বেড়াতে যায় শান্তাকে নিয়ে। এখন সে বুঝতে পারে বাঁকুড়ার সেই রাতে সে যে বাসবীর স্পষ্ট আহ্বানেও সাড়া দেয়নি, সেটা তার কাপুরুষতা নয়, সেটা তার দূরদর্শিতা। একবার বাসবীকে বুকে জড়িয়ে ধরলে সে আর তাকে ছেড়ে দিতে পারত না, তাহলে দুটো সংসার ভাঙতে হতো। শুধু প্রেমের জন্য অতখানি বিপর্যয় সামলাবার ক্ষমতা ছিল না সোমনাথের। তবে এ কথাও ঠিক, শান্তাকে কিংবা অন্য 2-1টি মেয়েকে সে যখন জড়িয়ে ধরে তখন বুঝতে পারে বাসবীর প্রতি তার যৌন টান ছিল অনেক বেশি তীব্র। বাসবী আলাদা ফ্ল্যাট ভাড়া করে আছে। এবার একবার তার সঙ্গে দেখা করতে গেলে কেমন হয়? চিন্তাটা মাথার মধ্যেই ঘোরে, কিন্তু সত্যি সত্যি যাওয়ার উদ্যোগ নিতে পারে না সোমনাথ। একদিন সে সন্ধেবেলা চেম্বারে বসে রোগী দেখছে। শেষ হয়ে এসেছে প্রায়। 8টার পর সে আর কিছুতেই চেম্বারে থাকে না। রোগীরা বসে আছে বাইরে। একজন বেরুলে সোমনাথের সেক্রেটারি নাম ধরে ডাকছে আর একজনের। একটি যুবক ঢুকল, বেশ লম্বা ও স্বাস্থ্যবান, মাথায় ঘন চুল, ফর্সা রং, প্যান্ট ও হাওয়াই শার্ট পরা। তার শরীরে কোনো রোগ আছে বলেই মনে হয় না। যুবকটি এসেই টেবিলের তলায় সোমনাথের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। সোমনাথ ত্রস্ত হয়ে বলল, আরে আরে, এ কি? যুবকটি বলল, আপনি ভালো আছেন স্যার?
সোমনাথ মৃদু ধমক দিয়ে বলল, হ্যাঁ আমি ভালো আছি, আপনি ওই চেয়ারে গিয়ে বসুন, তারপর বলুন আপনার কি হয়েছে। দু একজন পুরনো রোগী এসে এরকম বাড়াবাড়ি করে, কিন্তু সোমনাথ এই লোকটিকে চিনতে পারল না। আগে কখনো দেখেছে বলেও মনে হয় না। যুবকটি বলল, স্যার আমার নাম আলতাপ মণ্ডল। সোমনাথ বলল, হ্যাঁ নামটা তো শুনলাম, এবার কাজের কথা বলুন, শুধু নাম শুনে তো আর রোগ বোঝা যাবে না। যুবকটি বলল, স্যার আমি বাঁকুড়ায় সাইকেল রিক্সা চালাতাম, আপনি একদিন রাত্রিবেলা। সোমনাথ চমকে উঠল। তার মনে পড়ে গেল এবার সেই রোগা হাড় জিরজিরে ছেলেটাকেই সে দেখেছে, পরে তো আর দেখেনি। সে এখন এরকম সুগঠিত বলবান পুরুষ হয়ে গেছে। শুধু তাই নয়, তার পোশাক রুচিসম্মত, মুখখানি মধ্যবিত্ত ভদ্রলোকদের মতন। সে যে একেবারেই শ্রেণী পাল্টে ফেলেছে। সোমনাথ ওর খবর একটু একটু জানত। প্রথম প্রথম বাঁকুড়া থেকে বীরেশ্বর মাস্টারমশাই চিঠি লিখতেন সোমনাথকে। তিনি ওই ছেলেটির ব্যাপার সম্পর্কে উচ্ছ্বসিত ছিলেন। নিজে নিজে পড়ে সে একেবারেই পাশ করে গেল মাধ্যমিক। সেখানেই থামল না, তৈরি হতে লাগলো উচ্চ মাধ্যমিকের জন্য। হেডমাস্টারমশাই নিজে ওকে পড়াতেন। উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে গেল আলতাপ। স্কুলের পরিবেশের থেকে পড়াশোনায় তার ঝোঁক এসেছিল। এর কিছু পরেই বীরেশ্বরবাবু মারা যান। তখন চাকরিটা রক্ষা করার ব্যাপারে কিছু গোলমাল হয়েছিল। অন্য দপ্তরিরাই শত্রুতা করেছিল তার সঙ্গে। চাকরি যখন যায় যায় অবস্থা, সেই সময় স্কুলের সেক্রেটারি এসে হস্তক্ষেপ করলেন। দপ্তরির বদলে কেরানির পদ দেওয়া হলো তাকে, লাইব্রেরিয়ানের সহকারী। সেখানেই বই পড়ার আরও অনেক সুবিধে। আলতাফের তখন পড়াশুনোর নেশা ধরে গেছে। সে তার ছোট ভাই বোনদেরও স্কুলে ভর্তি করে দিয়েছে। তাদের বাড়িটা তখন আর রিক্সাওয়ালার বাড়ি নয়, দপ্তরির বাড়ি নয়, কেরানির বাড়ি। বিএ পরীক্ষাতেও ভালো রেজাল্ট করলো আলতাপ, অনার্সে হাই সেকেন্ড ক্লাস। আলতাপ বলল, আমার আরও পড়ার ইচ্ছে ছিল স্যার, ঠিক করেছিলাম ইকোনমিক্সে এমএ পরীক্ষা দেব, কিন্তু এই সময় রেলের চাকুরির পরীক্ষার একটা বিজ্ঞাপন বেরোলো। অনেকেই বলল ওই পরীক্ষাটা দিয়েছিলাম, ইন্টারভিউতে চান্সও পেয়ে গেলাম। সোমনাথ জিজ্ঞেস করল, তুমি এখন রেলে চাকুরি করো? আলতাপ বলল, হ্যাঁ স্যার, এখন আর বাঁকুড়ায় থাকি না, বহরমপুরে কোয়ার্টার পেয়েছি। আমার ভাই বোন দুটো কলেজে পড়ে। সোমনাথ আলতাফের দিকে তাকিয়ে রইল। এদেশে কত প্রাণ অকালে নষ্ট হয়ে যায়, কত ছেলে মেয়ে একটু সুযোগ পেলে দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু সুযোগ পায় না, বঞ্চিত হয়, রোগে ভুগে হারিয়ে যায়। সোমনাথ তার চোখের সামনে দেখতে পাচ্ছে অন্তত একজনকে। 2-3 মাসের মধ্যে মৃত্যু ছিল যার অবধারিত, সে এখন সুস্থ স্বাভাবিক মানুষ। সোমনাথের সবচেয়ে ভালো লাগলো আলতাফের স্বাস্থ্য দেখে। সে একজন রীতিমতো বলশালী যুবক। কে বলবে যে একসময় টিবি রোগে ভুগে এমন চেহারা করেছিল যখন ওর বুকের সবকটা পাঁজরা গোনা যেত। আলতাপ বলল, স্যার সেই রাতটার কথা আমি কোনো দিন ভুলব না। 24শে জুলাই 1992 সাল। খুব বৃষ্টি পড়ছিল, আমার খুব জ্বর, কাশির সঙ্গে রক্ত পড়ে, তবু রিক্সা চালাতেই হয়, না হলে খেতে পাবো না। সেই সময় আপনার বদলে যদি আমি অন্য কোনো প্যাসেঞ্জার নিতাম, তাহলে হয়তো আমি আর বাঁচতাম না। সোমনাথের শরীরে একটা শিহরণ হলো। ওই তারিখটা তার মনে থাকার কথা নয়, তবু মনে আছে। বাসবী ওই তারিখটার কথা উচ্চারণ করেছিল। সেই রাতে বাসবী সব ভালোবাসা বিসর্জন দিয়েছিল। সোমনাথ প্রেমিক হতে পারেনি, হয়েছিল কাপুরুষ। বাসবীর শেষ কথাটাই সোমনাথের মাঝে মাঝে মনে পড়েছে। আলতাফের কথা সে ভুলেই গিয়েছিল। আলতাফ আবার বলল, অনেকে বলে আমার বেঁচে যাওয়াটা একটা মিরাকেল। আপনার কাছে 50 টাকা চেয়েছিলাম, আপনি আমাকে ওপরে ডেকেছিলেন। বারান্দার আলোতে আপনি আমার মুখ দেখেই বুঝতে পেরেছিলেন আমার কতখানি অসুখ। আপনি বৃষ্টির মধ্যে আমায় বাড়ি ফিরতে দিলেন না, ওষুধ দিলেন, ভাত খেতে দিলেন, সেই জন্যই তো আমি বেঁচে গেলাম। নিজের প্রশংসা শুনতে চায় না সোমনাথ, তার অস্বস্তি হয়। সে হাত তুলে থামিয়ে বলল, আমি আর এমন কি করেছি, ওরকম সবাই করে। আলতাপ জোর দিয়ে বলল, না স্যার, সবাই করে না। আরও তো ডাক্তারবাবুরা রিকশায় চাপেন, কেউ আমাদের সঙ্গে কথাই বলতেন না।
অন্য রিক্সাওয়ালাদের অসুখ করে, আর কোনো ডাক্তারবাবু তো তাদের কারুকে সাহায্য করেন না। আপনি যদি আমার চিকিৎসার ব্যবস্থা না করতেন। সোমনাথ বলল, আমি শুধু তোমার চিকিৎসার ব্যবস্থা করেছি, কিন্তু তোমাকে আসল সাহায্য করেছেন বীরেশ্বর মাস্টারমশাই। তিনি যদি তোমাকে ওই চাকরিটা জুটিয়ে না দিতেন। আলতাফ বলল, মাস্টারমশাইয়ের একখানা ছবি আমি ঘরে টাঙিয়ে রেখেছি, কিন্তু ওনাকেও তো আমার চাকরির কথা আপনিই বলেছিলেন, না হলে কি উনি আমার কথা জানতে পারতেন? মাস্টারমশাইও সব সময় বলতেন এই কথা। সোমনাথ বলল, যাই হোক আলতাফ, তুমি পুরোপুরি সুস্থ আছো, জীবনে দাঁড়িয়ে গেছো দেখে খুব ভালো লাগলো। আলতাফ ওঠার ইঙ্গিতটা গ্রাহ্য করল না। সে বলল, অনেক আগেই আপনার সঙ্গে দেখা করা উচিত ছিল। এর আগে আপনাকে দুখানা চিঠি লিখেছি, উত্তর পাইনি। চিঠিপত্র সোমনাথ নিজে খোলে না, তার সেক্রেটারির ওপর ভার দেওয়া আছে। অপ্রয়োজনীয় চিঠি সে সোমনাথকে দেখায় না। বাংলায় লেখা ধানাই পানাই করা চিঠি সে গ্রাহ্য করেনি, বোঝা যাচ্ছে। এড়িয়ে যাবার জন্য সোমনাথ বলল, হ্যাঁ, চিঠি অনেক আসে। আলতাফ বলল, আমার মা আমাকে প্রায়ই বলে, তুই ডাক্তারবাবুর সঙ্গে একবারও গিয়ে দেখা করলি না, তুই এমন নিমক হারাম। আসলে চিঠির উত্তর না পেয়ে আমি ঠিক বুঝতে পারিনি কোথায় দেখা করব। প্যান্টের পকেটে হাত দিয়ে আলতাফ এবার একটা ছোট প্যাকেট বের করল। মোড়কটা খোলার পর দেখা গেল তার মধ্যে রয়েছে একটা ভেলভেটের বাক্স। সেটা সসম্ভ্রমে এগিয়ে দিল সোমনাথের দিকে। সোমনাথ নিছক কৌতূহলে বাক্সটা খুলল। বেশ চমকে গেল সে। রীতিমতন দামি একটা আংটি, অনেকখানি সোনার, তাতে 3টি মুক্তো বসানো। সোমনাথ তার 2 হাতের পাঞ্জা টেবিলের ওপর রেখে বলল, এটা নিয়ে আমি কি করব? আমি কি আংটি পরি? এই দেখো, আমি আংটি পরা একেবারেই পছন্দ করি না। আলতাফ কাঁচুমাচু হয়ে বলল, স্যার, মা পাঠিয়েছেন, আপনি আংটি পরেন না, বৌদিকে দেবেন। বৌদির অনেক আংটি আছে। তাহলে এমনিই বাড়িতে রেখে দেবেন। বাড়িতে সোনার গয়না গড়িয়ে রাখে কারা? যারা মনে করে কখনো বিপদে পড়লে ওই সোনা বিক্রি করবে। আমার সেরকম বিপদে পড়ার ঝুঁকি নেই। আমি যদি আজ হঠাৎ মরেও যাই, আমার স্ত্রীকে সোনা বিক্রি করে খেতে হবে না। এটা নিয়ে যাও, আমাকে কখনো কিছু দেবার চেষ্টা করবে না। নতুন চাকরিতে ঢুকেছ, এত দামি আংটি কিনে বাজে খরচ করার কোনো মানে হয়? আলতাফ বলল, আমার চাকরিটা ভালো, শিগগিরই নিজের বাড়ি করার জন্য জমি কিনব ভাবছি। সোমনাথ কয়েক মুহূর্ত চেয়ে রইল আলতাফের দিকে। উপরি মানে ঘুষ? কিছু বলতে গিয়েও থেমে গেল সোমনাথ। একজন পেশেন্ট তার চাকরিতে ঘুষ নেবে কি নেবে না সে বিষয়ে উপদেশ দেওয়া বোধহয় ডাক্তারের এখতিয়ারের মধ্যে পড়ে না। আলতাফ বলল, আমি জানতাম আপনি এটা নেবেন না, মাকে বলেছিলাম সে কথা। আমি আর একটা জিনিস ঠিক করেছি স্যার, অনেক গরিব লোকের টিবি হলেও চিকিৎসা হয় না। কাঁচরাপাড়া টিবি হাসপাতালে প্রত্যেক বছর আমি 1 জন করে রোগীর চিকিৎসার খরচ দেব। বাহ, এটা তো খুব ভালো কথা। চেয়ার ছেড়ে উঠে এলো সোমনাথ। আলতাফের কাঁধে হাত রেখে বলল, এটা যা বললে তাতে আমি সত্যিকারের খুশি হলাম। এমন করে কজন ভাবে? মাঝে মাঝে এসো আলতাফ, তোমাকে দেখলে আমার ভালো লাগবে। আলতাফ নিচু হয়ে আবার সোমনাথকে প্রণাম করল। এর কয়েকদিন পরেই এমন একটা ঘটনা ঘটল যা প্রায় অলৌকিক বলা যায়। অলৌকিক নয়, কাকতালীয়, শুনলে অবিশ্বাস্য মনে হয়, তবু এমন ঘটনাও হঠাৎ ঘটে। বাসবীর সঙ্গে দেখা করতে যাবার ইচ্ছেটা সোমনাথের মনের মধ্যে গুঞ্জরিত হচ্ছে বটে, কিন্তু যাওয়াই হয় না। ঠিকানা জোগাড় করেছে, গেলেই হয়। শুধু সময়ের অভাব নয়, আর একটা কিসের যেন বাধা রয়েছে। তবু বাসবীর সঙ্গে দেখা হয়ে গেল। বেলভিউ নার্সিংহোমে সোমনাথ একটা রাউন্ড দিতে গেছে রাত্রিবেলা। তার 2 জন পেশেন্ট আছে ওখানে। লিফটে তার কাঁধে হাত দিল বিশ্বদেব। গম্ভীরভাবে সে বলল, বাসবীকে দেখতে এসেছি। সোমনাথ বিস্মিতভাবে বলল, বাসবী? সে এখানে ভর্তি আছে নাকি? কি হয়েছে তার? বিশ্বদেব বলল, তুই জানিস না? স্ট্যাব ইনজুরি। এবারে প্রায় আঁতকে উঠে সোমনাথ বলল, স্ট্যাব ইনজুরি? কে ছুরি মেরেছে বাসবীকে? তুই খবরের কাগজে পড়িস নেই? কালকের কাগজেই তো বেরিয়েছে।
রবিবার ছাড়া অন্য দিনের কাগজ ভালো করে পড়াই হয় না, শুধু হেডিংগুলোয় চোখ বুলোয় সোমনাথ। সে বাসবির খবর কিছু দেখেনি। ব্যাপারটা অত্যন্তই বিশ্রী এবং রোমহর্ষক। মুর্শিদাবাদে বাসবির এক দিদি থাকে, তার সঙ্গে সে দেখা করতে গিয়েছিল। ফিরছিল বিকেলের ট্রেনে। সেই ট্রেন মাঝপথে একটা ছোট স্টেশনে থেমে রইল। কোথায় নাকি তার কাটা গেছে, কখন আবার ট্রেন চলবে তার ঠিক নেই। ট্রেন থেমে রইল। কিছু কিছু যাত্রী নেমে চলে গেল, তারা অন্য জায়গা থেকে বাস ধরবে। বাসবি সেসব চেনে না। ট্রেন এখনও চলার আশা আছে, তাকে ট্রেনেই ফিরতে হবে। কামরার মধ্যে অসহ্য গরম, আলো পাখা নেই, ঘুটঘুটে অন্ধকার। কিছু যাত্রী প্ল্যাটফর্মে নেমে পায়চারি করছে। বাসবিও নেমে দাঁড়ালো একসময়। স্টেশনটা অন্ধকার, বহুক্ষণ লোডশেডিং চলছে। বাসবির অসহায় লাগছে, কিন্তু কিছু করারই উপায় নেই। অন্য যাত্রীদের ভিড় ছাড়িয়ে সে একসময় এগিয়ে গিয়েছিল প্ল্যাটফর্মের শেষ দিকটায়। হঠাৎ দেখল তাকে ঘিরে ধরেছে তিনজন লোক। একজন বিড়বিড় করে কি যেন বলল, আর একজন কাছে এসে তার গলার হাড়টা ধরে দিল এক টান, কিন্তু হাড়টা ছিঁড়ল না। বাসবি তখন চেঁচিয়ে উঠতেই সেই তিনজন লোক বাসবিকে চেপে ধরে টানতে লাগলো বাইরের দিকে। একজনের হাতে ঝলসে উঠল ছুরি, আর একজন একটা বোমা ফাটালো। প্ল্যাটফর্মে কত লোক, কেউ এগিয়ে এলো না তাকে সাহায্য করতে। বোমার আওয়াজ শুনেই সবাই দৌড়লো অন্যদিকে। বাসবি প্রাণপণে নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও তিনজনের সঙ্গে পারবে কেন? এক জায়গায় রেলিং ভাঙা, ওরা তাকে সেখান দিয়ে বার করতে চাইছে। মাঠের অন্ধকারে নিয়ে যেতে পারলে বাসবিকে আর জ্যান্ত পাওয়া যেত না। সেই সময় একটা লোহার ডান্ডা নিয়ে ছুটে এলো একটি মাত্র লোক। গুন্ডারা আর একটা বোমা ছুঁড়লেও সে গ্রাহ্য করল না। লোকটির যেমন গায়ে জোর তেমনি সাহস। সে একা লড়ে গেল তিনজনের সঙ্গে। এই হুড়োহুড়ির মধ্যে বাসবির গলার কাছে একবার ছুরি বসে গেল। গুন্ডারা সেই লোকটিকেও একবার ছুরি মেরেছিল, কিন্তু সে লোহার ডান্ডা দিয়ে তিনজনকেই কাত করে ফেলল একসময়। একজন ধরা পড়েছে, অন্য দুজন পালিয়েছে। সেই উদ্ধারকারী আহত হলেও গুরুতর কিছু নয়। সে ভর্তি হয়েছে রেলের হাসপাতালে। বাসবির গলার কাছে ব্যান্ডেজ বাঁধা। সে চিত হয়ে শুয়ে একটা বই পড়ছে। ব্যান্ডেজটার দিকে এক নজর তাকিয়ে সোমনাথ বুঝল বাসবির ক্ষত নিয়ে তেমন চিন্তার কিছু নেই। সোমনাথকে দেখে বাসবি হাসল। সোমনাথ টের পেল তার বুকের মধ্যে খুব গোপন কোনো জায়গায় সে বাসবিকে লুকিয়ে রেখেছিল এতদিন। সে যে ভেবেছিল বাসবিকে একেবারে মুছে ফেলেছে, তা তো ঠিক নয়। বাসবিকে দেখেই মৃদু টনটনে ব্যথা অনুভব করল। কেন তাহলে? বাসবির একটা হাত ধরে সে বলল, তুমি ওই সব লোকাল ট্রেনে একলা ট্র্যাভেল করছিলে কেন? বাসবি বলল, বাহ, ট্রেনে তো কত লোকই একলা যায়, আমার এখন একলা বেড়াতেই ভালো লাগে। সোমনাথ বলল, দেশের অবস্থা তো জানো না। তোমার মতন একটি সুন্দরী মেয়েকে একলা দেখলেই গুন্ডারা স্পট করে। ওরা নিশ্চয়ই তোমার উপর নজর রেখেছে অনেকক্ষণ, তারপর যেই একটু নিরালায় পেয়েছে। বিশ্বদেব বলল, ঠিকই বলেছিস সোমনাথ। বাসবি, তোমার একলা আসা উচিত হয়নি। তুমি যে ফ্ল্যাটে একলা থাকো সেখানে কোনো ভয় নেই তো? বাসবি বলল, সেখানে কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই। একলা কি সারা জীবন কাটাতে পারবে? তা জানি না, এখন দিব্যি আছি। বিশ্বদেব বা সোমনাথ কেউই বলতে পারবে না আমি তোমার সঙ্গে গিয়ে থাকবো। ওদের সংসার আছে, সেই সংসার ওরা ভাঙবে না। একটুক্ষণ গল্প করার পর বিশ্বদেব বলল, আমি ঘুরে আসছি। আমার একজন পেশেন্টের বেশ ক্রিটিক্যাল কন্ডিশন। পালাসনি সোমনাথ, আমরা একসঙ্গে ফিরব। এখন বাসবি আর সোমনাথ মুখোমুখি। একটি নার্স ঢুকেও আবার বেরিয়ে গেল। সোমনাথ কি কথা বলবে খুঁজে পাচ্ছে না। দুজনে দুজনের হাত ধরে আছে, দুটি হাতই উষ্ণ। বাসবি বলল, একটা আশ্চর্য ব্যাপার কি জানো তো সোমনাথ? যে লোকটা আমাকে বাঁচাতে এসেছিল সে তো প্রথমে আমাকে ভালো করে দেখেইনি। এমনিই একটি মহিলা বিপদে পড়েছে দেখে সে ছুটে এসেছিল, আর কেউ আসেনি। ওই লোকটি রেলে চাকরি করে, দারুণ সাহস। একেবারে শেষকালে আমাকে ভালো করে দেখে সে বলল, দিদি, আমি তো আপনাকে চিনি। এক সময় আপনি বাঁকুড়ায় ছিলেন না? আমিও বাঁকুড়ায় থাকতাম। আমার নাম আলতাপ মণ্ডল। আমি অবশ্য ওকে চিনতে পারলাম না,
কিন্তু ও আমাকে চেনে। সোমনাথের ঠোঁটে হাসি ফুটে উঠল। একেই কি মিরাকেল বলে? সে অস্ফুট স্বরে বলল, 24শে জুলাই 1992। তোমার মনে আছে সেই দিনটা? বাসবী বলল, বাহ, মনে থাকবে না? সোমনাথ মনে মনে বলল, ওই একটা রাতে 3 জন মানুষের জীবন বদলে গেছে। একটু এদিক ওদিক হলেও এই 3 জন মানুষের জীবন অন্যরকম হয়ে যেতে পারত। বাসবী জিজ্ঞেস করল, হঠাৎ ওই দিনটার কথা বললে কেন? সোমনাথ আবার মনে মনে বলল, সেই দিনটা আর ফেরানো যায় না। মুখে বলল, তোমার মনে আছে কি, সেই রাতে একতলার বারান্দায় শুয়ে একটা অসুস্থ লোক খুব কাশছিল? সেই শব্দে তুমি ঘুমোতে পারোনি। সেই লোকটি আলতাপ মণ্ডল। ওর জন্য তুমি ঘুমোতে পারোনি, তোমার কষ্ট হয়েছিল, তাই আলতাপ তোমার কাছে ঋণ শোধ করে গেল। একটি রাত, 3টে জীবন এখানেই শেষ হলো। অসাধারণ একটি বড় গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।